কলকাতায় গাছ কেটে আবার রোয়াব। হ্যাঁ, এই দেখুন, শুধু গাছই কাটেনি, গাছে পাখির বাসা পর্যন্ত ভেঙে গেছে। একটা পাখির তার বাসা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। সেই পাখি দেখছে যে তার বাড়ি, তার বাসা একেবারে শেষ হয়ে গেল। হ্যাঁ, কলকাতার বুকে কসবাতে গাছ কেটে সাফ। বোড়াল কালিকাপুরের পর এবার কসবা পুরসভার 91 নম্বর ওয়ার্ডে গাছ কাটা। আর তারপরে আবার রব কত দেখাবো কিছুক্ষণের মধ্যেই। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। 77 কিউ এর যে বাড়ির মালিক, ওনারা তো সকালে থ্রেট দিচ্ছেন আমাদের নাকি দেখে নেবেন। একটা চোর পালাতে গিয়ে ওখানে গেছিল, ইট ছুঁড়ে কাঁচও ভেঙে গেছে। ওনারা সকালে তো সবার সামনেই থ্রেট দিয়েছেন। ওনারা তো বাড়িতে আছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন না। রাতের অন্ধকারে বাড়ির দরজা খুলে উনি বাড়িতে থাকছেন। তো এটা তো মানেই বোঝা যাচ্ছে যে উনি সবই জানেন। কিন্তু গাছ কাটার যে মেশিন গুলো সেগুলো ইলেকট্রিকে চলে, সেগুলো ইলেকট্রিকে চলে। প্রত্যেকটা ইলেকট্রিকের মেশিন, লম্বা তার দিয়ে মেশিন গুলো, ওর ভেতরে একটা এমসিবি আছে, ওইখান দিয়ে কানেকশন নেওয়া হয়েছিল। যার জন্য খুব স্লো আস্তে কাটা হচ্ছিল, আওয়াজ পাওয়া যায়নি। আমরা একদম পাশের বিল্ডিং এর, ওই জন্য আমরা আওয়াজগুলো পেয়েছি। ব্যক্তিগত স্বার্থ কাটছে, তার কোনো প্ল্যান আছে নিশ্চয়ই, তার ডেমোলিশন করে বা কিছু ইলিগাল এখানে তোলার জন্য। এবার সেটা আমরা অনেক রকমের স্টেপ নিয়েছি, আমরা অনেক জায়গায় চিঠি দিয়েছি। তো এবার তার মধ্যেও রাত্রেবেলা এসে যদি কেটে যায়, রাত্রেবেলা তো সবার পক্ষে সম্ভব না এভাবে জেগে বসে থাকে দেখার জন্য। কিন্তু কালকে যেটা হয়েছে সেটা সবাই শুনতে পেয়েছে, এবং আমি পার্সোনালি সেটা শুনতে পাই। রাত্রেবেলা মেশিন দিয়ে কাটছে এবং কাজ, এবং তাদেরকে যখন চেজ করা হয় তারা যখন পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার মতো কিছু না, ইলিগাল হলেই সবই পালিয়েছে। দুজনকে এখান থেকে নিয়ে গেছে এবং গাছ কাটার মেশিন, তার সঙ্গে একটি কুড়ুলটা ওইদিকে লুকিয়ে রেখেছিল, সেখান থেকে বের করে কসবা থানা দুজনকে নিয়ে চলে গেছে। তো এই জিনিসটা দীর্ঘদিন ধরে হচ্ছে। কত বড় প্রভাবশালী আপনি, যে সাংবাদিককে, মহিলা সাংবাদিকের সঙ্গে এই রকম ভাবে ব্যবহার করেন। এই রকম রোয়াব। গাছ কাটার পরেও কি না সবুজে কষ্ট হয়, সবুজ দেখলে কষ্ট হয়, সেই জন্য গাছ কাটা না, ডাল মে কুছ কালা হয়। দেখুন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললেন কিভাবে। আমাদের গাছ আমরা কাটছি। আচ্ছা, এই জমিটা আপনাদের হয় না? মাসির বাড়িতে ইট ফিট সব মেরেছে আজকে, ওই জন্য আমরা আসলাম। ওই দেখুন কাজ ফাজ সব ভেঙে দিয়েছে। এগুলো কেন করেছে? এগুলো ঠিকই তো, গাছ কেটেছে কেন? মাসির কোনো দরকার ছিল তাই কেটেছে। এখন বাড়ির একটা আম গাছ কাটতে গেলেও পারমিশন লাগে বন দপ্তরে, সেটা ঠিক আছে, সেটা অন্য কথা। আপনারা গাছটা, আপনারা মানুষটাকে দেখবেন না? ডেফিনেটলি। হ্যাঁ, তার মানুষটার সঙ্গে কথা বলুন, যান মানুষের সঙ্গে কথা বলুন। আসুন গাছ, এক সেকেন্ড, আপনি এত কথা বলছেন, গাছ ছিল বলে মানুষটার কষ্ট হচ্ছিল। হ্যাঁ, আসুন না। গাছটা ইস্যু করছেন আপনি, গাছটাই তো ইস্যু। গাছ কেটেছেন আপনি, পারমিশন নেই তো আপনার। তো সেটা আপনি যান, আপনি যান, কোথায় যাবেন যান আপনি। কলকাতা পুরসভার আন্ডারে দেখুন দাদা, এই জায়গাটা কর্পোরেশনের আন্ডারে। আপনি ভিডিও করছেন। ভিডিও করবো না? আপনার জায়গা, বলে দিন এটা ভিডিও করেন না, বলে দিন। আপনি আসবেন? এমনি আপনি আগে আসবেন কি আসবেন না? আপনি আমাকে চোখ রাঙাচ্ছেন। হ্যাঁ, চোখ রাঙাচ্ছি। কেন? আপনি আসবেন কি আসবেন না? কেন চোখ রাঙাচ্ছেন? হ্যাঁ, চোখ রাঙাচ্ছি। রাঙাতে পারেন? হ্যাঁ, পারি। কেন? তা চলুন। কেন? আপনাকে তো পোলাইটলি দিদি ভাই বললাম। আমি পোলাইটলি প্রথমে জিজ্ঞেস করলাম, আসুন না। কেন বাড়িতে ঢিল মেরেছিল? আসুন না। নিশ্চয়ই আসুন। জানেন, নিশ্চয়ই আসুন। জানেন তো আপনি কেন মেরেছিল ঢিল? আরে আসুন। জায়গাটা আপনি জানবেন তো, আপনার তো জানার উদ্দেশ্যে আপনি এসেছেন। না, আমি তো আপনার কাছ থেকে জানছি। না, ওখানে আসুন, যেখানে মেরেছে তার সেখানে জানেন। আরে যেটা আমি দেখতে পাচ্ছি না দিয়ে দাদা। গাছ কাটবে আর কত রোয়াব। চোখ দেখেছেন? একেবারে চোখ রাঙাচ্ছে মহিলা প্রতিনিধিকে। ভাবা যায় কত বড় প্রভাবশালী আপনি। আমরাও দেখে নেব আপনাকে। দেখি সুস্মিতা কি বলছে। কতগুলো গাছ কাটা হয়েছে, কেন গাছ কাটা হয়েছে, আর এই ভদ্রলোক কে? দেখো, এই ভদ্রলোক সমীর সরকার, যিনি তার নাম বলছেন, তিনি সম্পর্কে যে বাড়ির থেকে বরাত দেওয়া হয়েছিল, যে বাড়ির সামনে একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু যে গাছগুলি ছিল কলকাতা পুরসভার তত্ত্বাবধানে থাকা একটি জায়গার মধ্যে, কলকাতা পুরসভার তত্ত্বাবধানে থাকা জায়গা, গাছ লাগিয়েছিলেন এলাকার মানুষ বহু বছর আগে। বহু বছর পুরনো সেই গাছ, একেবারে পরপর গাছ, 8 থেকে 10টি গাছ নিধন করা হয়েছে। রাতের অন্ধকারে নিধন করার চেষ্টা করা হয়েছে। পরিকল্পনা ছিল গতকাল রাতেই সেই সমস্ত গাছ কেটে গাছের যে খণ্ডাংশ সেগুলি সাফ করে ফেলার। কিন্তু গতকাল রাতেই এলাকাবাসীর মানুষ, তারা যে ইলেকট্রিক গাছ কাটার মেশিন, সেই গাছ কাটার মেশিনের শব্দে ঘুম ভাঙে তাদের। তারপরে তারা মাঝরাতে 2:30 থেকে 3টে নাগাদ কসবা থানার পুলিশ আধিকারিকদের খবর দেন। পুলিশ আধিকারিক গিয়ে সেখানে দুজনকে পাকড়াও করে। গাছ কাটা সেখানে গাছের জন্য কার অসুবিধা হচ্ছিল এবং আসল ঘটনা কি? ওখানে গাছ কেটে কি হবে? যে
দেখো আসল ঘটনা, যে জায়গায় গাছটি রয়েছে সেই জায়গায় গ্যারেজ বানাবেন এবং যে জায়গায় গাছগুলি রয়েছে তার একেবারে সামনে যে বাসিন্দার বাড়ি, সেই বাসিন্দার বক্তব্য গাছ কাটায় তার বাড়িতে থাকতে, গাছ থাকায় তার বাড়িতে থাকতে অসুবিধা হয় এবং গাছের জায়গায় তিনি গ্যারেজ বানাবেন, আর সে কারণেই এইভাবে গাছ নিধন করা। পুরসভা কি পদক্ষেপ করে? এর আগে পুরসভা বারবার কড়া বার্তা দিয়েছে, কিন্তু এখানকার কাউন্সিলর তিনি কিছুই জানেন না বলছেন কেন? এখানে কাউন্সিলর তো একটা পাড়া, একটা ওয়ার্ড। দেখুন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বলছেন। আমি খবর নিচ্ছি, আইনের যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ তো ব্যবস্থা নিয়েছে, গাছ কাটা যেটা অপরাধ সেটা অপরাধের ব্যবস্থা নিয়েছে। তারা করছে দেখতে হবে, দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমিও প্রশাসনকে জানাচ্ছি, আইন অনুযায়ী যে ব্যবস্থা নিশ্চয়ই করা হবে। আর এবার দেখুন পানিহাটিতে অমরাবতী পার্ক, সবাই চেনেন বলা যায় সোদপুর পানিহাটিতে যারা থাকেন, সেখানে পানিহাটি উৎসব থেকে আরম্ভ করে সব হয়। আর এইখানেই একটা অংশ জলা জমি, সেই জলা জমি শুকনো হচ্ছে, জল তুলে দিয়ে পাম্প দিয়ে জল তুলে ফেলা হচ্ছে এবং সেখানে ভরাট করে নির্মাণ হবে। পুরসভাই করাচ্ছে এরকমটাই বলা হচ্ছে। মাঠের জলাভূমিটা বিক্রি হয়ে গেছে। আমরা যখন গিয়েছিলাম ওখানে তখন এক কর্মী কাজ করছিলেন, তিনি ভয় পাচ্ছেন আমাদের সামনে বলতে, তবুও তিনি কি বললেন শুনুন। বিস্ফোরক। কারা শোকাচ্ছে? এটা পানিহাটি পৌরসভার চেয়ারম্যান স্যার। কোন সাহেব? আমাদের চেয়ারম্যান। কি করছে? ডোবার জল কি করছে? এই পুকুরে খালি করা হচ্ছে। এই কি পরিষ্কার করা হচ্ছে জায়গা? কেন? কেউ বলছে হসপিটাল হবে। আচ্ছা, এটা কি বিক্রি হয়ে গেছে কোথাও? শুনছি তো বলছে। কি বলছে? এটা বলে কেউ বলে বিক্রি হয়ে গেছে না কোম্পানির কাছে? হ্যাঁ। আচ্ছা, তারপর? এবার বলছে বলে জল খালি করে শুকিয়ে তারপর কি বোনা। এটা কি পানিহাটি পৌরসভা? হ্যাঁ, এটা পৌরসভার থেকে অর্ডার। এটা কতদিনের মাঠ? বহুত দিনের মাঠ, অনেক দিন ধরে না? এটা আগে পানিহাটি উৎসব হতো। আচ্ছা, আমি সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, এখানে কি হতো? এই মাঠ খুব বিখ্যাত অমরাবতী মাঠ পার্ক, সেখানে এইরকম ভাবে কোম্পানির কাছে বিক্রি করে দিল পুরসভা। দেখো আনন্দা, পানিহাটি পৌরসভার এটি একটি প্রাচীন মাঠ, অমরাবতী মাঠ, এবং এই মাঠের যে জমি, সেই জমি কিন্তু একটি ট্রাস্টি বোর্ডের জমি ছিল এবং সেই জায়গা থেকে মোট 85 বিঘে জমি, এই জমির মধ্যে 13 বিঘে জমি সেটি কিন্তু বেসরকারি কোম্পানির কাছে নির্মাণ কাজের জন্য বিক্রি হয়ে গিয়েছে। এবং এই 13 বিঘে জমি কিন্তু গোটাটাই জলাশয়। এবং যখন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই, তখন যে পৌরসভার কর্মী পাম্প লাগিয়ে জল ছেঁচে বাইরে বের করছে পাইপের মাধ্যমে, আমাদের ক্যামেরা রেখে কিন্তু সে আমাদের সামনে আসে এবং সে কিন্তু পরিষ্কার বলেন যে এখানে হাসপাতাল হবে, নির্মাণ কাজ হবে বেসরকারি সংস্থার মাধ্যমে। কিন্তু এখানেই সমস্যা যে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যারা এপিডিআর যারা কর্মী রয়েছেন, তারা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে মাঠ কোনো রকম ভাবে কিন্তু অন্যর কাছে বিক্রি করা যাবে না এবং আদালতেরও কিন্তু এই জায়গা থেকে নির্দেশ রয়েছে যে এই মাঠে কেন, এটা তো জলাভূমি, যেখানে একটা অংশে জলাভূমি সেইটা ভরাট করা হচ্ছে, তার সেই জলাভূমি ভরাট করছেন কিভাবে বাবা? ভাইস চেয়ারম্যান আবার বললেন যেখানে হাসপাতাল হবে, আবাসন হবে, উন্নয়নিত হবে, তাহলে কেন অসুবিধে? দেখুন, আমি তো এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে পারবো, কারণ আমি জানি না ব্যাপারটা। তবে এটা ঠিক, অমরাবতী মাঠটা যারা নিয়েছে তারা তো বলেছে হসপিটাল করবে, কলেজ করবে, বিভিন্ন রকমভাবে করবে। আমার যেটা কথা ছিল যে একটা ফাঁকা জায়গা রাখা উচিত, এবং আমি যতটা জানি যে পানিহাটি পৌরসভার সাথে সেরকম কোনো আলোচনা হয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই। পানিহাটিতে সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়, যদি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, এগুলো আমাদের পানিহাটির ডেভেলপমেন্টের পক্ষে তো ভালো। এবং ফাঁকা জমি যদি, ফাঁকা মাঠ যদি থাকে যেখানে মেলা বা লোক একটু ঘুরে ফিরে বেড়াতে পারবে, তাহলে তো ভালো। একবার বলছেন সুবীর যে পানিহাটি পুরসভার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানি না, উনি ভাইস চেয়ারম্যান। একবার বলছেন যে আবাসন হলে, হাসপাতাল হলে তো ভালোই। আরে জলাভূমি ভরাট করে আবাসন হবে, হাসপাতাল হবে, সেটা উন্নয়ন?
দেখো অয়নদা, এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু এপিডিআর এর যারা লোকজন রয়েছে তাদের থেকে শুরু করে যারা বিরোধী যারা রাজনৈতিক দল তারাও কিন্তু সরব হয়েছেন, এবং এই যে 13 বিঘা জমি যে জায়গাতে গোটা এলাকাটাই জলাশয়, সেই জায়গাতে জল ছেঁচে কেন পাম্পের মাধ্যমে বের করা হচ্ছে? তাহলে তো এই জায়গাতে পরিষ্কার যে এই জায়গাতে নির্মাণ কাজ হবে, এবং সেই জায়গা থেকে পৌরসভার যারা কর্মী রয়েছেন তারা আমাদের ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছিলেন, কিন্তু সে এটাও বলছে যে এই জায়গাতে পৌরসভার অনুমতিতে বা পৌরসভার নির্দেশেই এখান থেকে দেখা যাক এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয় কিনা, পদক্ষেপ করে কিনা কেউ, কারণ এইভাবে জলাভূমির থেকে জল তুলে বিক্রি করে দিয়ে একটা বড় পার্ক, বড় মাঠ এই রকম ভাবে নির্মাণ হতে পারে? আর এবার দেখুন গোয়ালপুকুরের মানুষ একটা বড় রাস্তা পাচ্ছেন। এই রাস্তাই ছিল স্বাধীনতা থেকে এখনো পর্যন্ত এই রকম রাস্তা, সেই রাস্তা পাকা রাস্তা পাবেন এবার গোয়ালপুকুরের মানুষ। আজকে শিলান্যাস হয়ে গেল সেই রাস্তার, আজকে শিলান্যাস হলো গোয়ালপুকুরের স্বপ্ন পূরণ। কাঁচা রাস্তায় ভরসা ছিল একাধিক গ্রামের, পাকা রাস্তার দাবিও ছিল বহু বছর ধরে। সরাসরি চলে যাব প্রতিনিধি চঞ্চলের কাছে। চঞ্চল, কিভাবে সম্ভব হলো? দেখো অয়নদা, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের গোয়াগা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তিলান থেকে নিয়ে গোয়াগা পর্যন্ত প্রায় 1800 কিলোমিটার রাস্তা প্রায় দীর্ঘ স্বাধীনতার পর থেকে কিন্তু খারাপ অবস্থায় ছিল। গ্রামবাসীরা বারবার কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, কিন্তু কাজ কিছু হয়নি। শেষমেশ যে গোয়ালপুকুরের যে গোয়াগা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে আলাউদ্দিন, তার দ্বারস্থ হয়, এবং প্রধান সেই গ্রামবাসীদের কথা চিন্তা করে সেই গ্রামবাসীদেরকে নিয়ে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির দ্বারস্থ হন। বারবার দ্বারস্থ হওয়ার পরে কিন্তু শেষমেশ রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি কিন্তু সেই রাস্তার কিন্তু শিলান্যাস করেন, এবং রাস্তা শিলান্যাস হওয়াতে কিন্তু খুশি হয়েছে গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘ প্রায় স্বাধীনতার পর থেকে সেই রাস্তা খারাপ হতে চরম ভোগান্তিতে পড়তো গ্রামবাসীরা, কারণ সবচেয়ে বেশি ভোগান্তি হতো বর্ষার সময়, কারণ বর্ষার সময় ওই রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব হতো না। একমাত্র গ্রামের রাস্তায় একাধিক গ্রামের বাসিন্দা ওই রাস্তার উপর দিয়ে চলাচল করতো, কিন্তু আজ এই রাস্তার কাজ হওয়াতে খুশি হয়েছেন গ্রামের বাসিন্দারা, এবং রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি কি এবং মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাইছেন গ্রামের বাসিন্দারা। একদম, মানুষের সমস্যার কথা আমরা তুলে ধরি এবং মানুষের সমস্যার সমাধান সেটাও আমরা তুলে ধরি। একটা রাস্তা ছিল, এগুলো 1000-2000 লোকের যাতায়াত ওই রাস্তা থেকে এই পর্যন্ত চাকলিয়া পর্যন্ত অনেকদিন থেকে অকৃত হয়ে পড়েছিল। আমাদের এই রাস্তাটা এখন হচ্ছে, দীর্ঘদিন ধরে হয়নি। আমরা এখন জনসাধারণ খুব খুশি এই রাস্তা হওয়াতে আমাদের দারুণ খুশি। একটা রাস্তা ছিল, ইটের রাস্তা তৈরি করা, এটা 77-এ হয়েছিল, ইট মিশানো ছিল। ওই রাস্তাকে আজকে আমরা ইনোভেশন করতে এসেছিলাম, আর 2,70,00,000 টাকা স্যাংশন হয়েছে। উদয়ন গুহ সাহেব, এনবিডির MIC, ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ দিচ্ছি এই রাস্তাগুলো এনবিডিকে একটা দপ্তর করার জন্য।